আচ্ছা, হযবরল সেই অসাধারণ বাক্যগুলো আপনাদের মনে আছে? বুড়ো বলল, তোমার যেমন বুদ্ধি ৮০ বছর বয়স হবে কেন, ৪০ বছর হলেই আমরা বছর ঘুরিয়ে দিই। আসলে আমাদের রাজ্যে বোধহয় ভোটের সংখ্যা নিয়ে এরকমই ছেলে খেলা হয়। শাসক বিরোধী সব দলই যা সংখ্যা বলছে আজ, প্রথম দফার ভোটে কে কত আসন পাবে তার ভবিষ্যৎবাণী করতে গিয়ে সেই সংখ্যাগুলোকে যোগ করলে আজই প্রথম দফাতেই বোধহয় ২৯৪ পার হয়ে গেছে। যেমন শুভেন্দু অধিকারী বলেছেন ১৫২র মধ্যে তারা আজই ১২৫টা আসন পাচ্ছেন। কুণাল ঘোষ বলছেন ১৩২ থেকে ১৩৫টা আসন আজই পাচ্ছে তৃণমূল শুধু প্রথম দফায়। স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন বহু জেলায় নাকি তৃণমূল খাতাই খুলতে পারবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ভোট বাক্স খুললে দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে। সব মিলিয়ে বিশ্বনাথ চক্রবর্তীর প্রথম দফার ভোটের শেষে অঙ্কটা তার কি দাঁড়াচ্ছে শুনুন। তার আগে সুমনদা আরেকবার বলবো যে আমি ৫ নম্বরটা দিয়েছিলাম, তার মানে অনেক ভালো ভালো কাজ হয়েছে আজকে। নির্বাচনের মৃত্যু ঘটেনি, রক্তপাত বিরাট পরিমাণে ঘটেনি, ভোট লুট হয়নি, ব্যালট পেপার ছিঁড়ে খায়নি কেউ। তারপরে আমি পাস মার্ক ৫ কেন দিলাম, তার কারণ আমার কাছে দুটো খাতা ছিল, একটা তামিলনাড়ুর খাতা ছিল আর একটা পশ্চিমবাংলার খাতা ছিল। আমি যদি তামিলনাড়ুতে যেভাবে ভোট হয়েছে আর পশ্চিমবাংলাতে যেভাবে ভোট হয়েছে, আপনি প্রথম থেকে একটার পর একটা প্রতিবেদন দেখালেন, লাস্ট প্রতিবেদন পর্যন্ত দেখালেন, পুলিশকে স্কট করে ভোটারদেরকে এনে ভোট দিতে হয়েছে। তাহলে আমার কাছে দুটো খাতা যদি থাকে, আমি যদি একই ধরনের নাম্বার দিই, তাহলে আমি একজন শিক্ষক হিসাবে ব্যর্থ শিক্ষক এবং মার্ক ঠিক মতন দিলাম না। ফলে তামিলনাড়ুকে ফার্স্ট ক্লাস দিতেই হলো আমাকে, মানে ৮ দিতেই হয়েছে। সেই কারণেই এভারেজ একটা ছাত্র এভারেজ নাম্বার পেয়েছে। তো আমরা পরের দিকে তাকাবো। এবার আপনার মূল প্রশ্নের দিকে আসি, সেটা হলো এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রথম পর্যায়ের মানে ভোটের পরে ক্লেম করছে, কেউ ১৩৫, কেউ ১৪০, কেউ বলেছে সরকার গঠন করে ফেলেছি। এই ক্লেমগুলো আসলে দ্বিতীয় দফায় মানে তার কর্মী সমর্থকদের উৎসাহিত করা, বিরোধীর উপরে সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করা এবং একই সাথে ভোটারদেরকে আশ্বস্ত করা যে আমরাই ক্ষমতায় আসছি ভাই, আমাদেরকেই ভোট দাও। কারণ বহু সংখ্যক ভোটার, দোদুল্যমান ভোটার থাকে, যাদেরকে আমরা ইংরেজিতে ফ্লোটিং ভোটার বলি। এই ফ্লোটিং ভোটাররা কিন্তু চার্জ হয়ে যায় যে আরে এরা এত আসন পাচ্ছে। ফলে এটা আপনি ধরে রাখুন ২৯ তারিখ পর্যন্ত এই ক্লেমটা চলতে থাকবে। আবার ৪ তারিখে যখন ৪ তারিখ পর্যন্ত এই ক্লেমটা চলতে থাকবে। ২৯ তারিখের এক্সিট পোলের পরেও আবার একটা ক্লেম চলতে থাকে, কারণ কাউন্টিংয়ে কর্মী সমর্থকদের উৎসাহিত করতে হয়। ফলে তাদেরকে উৎসাহিত করতে গেলে সংখ্যা সবসময় বলতে হয় আমরাই জিতছি, আমরাই জিতছি, আমরাই জিতছি। ফলে নরেন্দ্র মোদীর থেকে কুণাল ঘোষ পর্যন্ত যে ক্লেমগুলো করা হচ্ছে, সেটা সাইকোলজিক্যাল প্রেশার প্রতিপক্ষের উপর তৈরি করা এবং নিজের কর্মী সমর্থকদের উৎসাহিত করে রাখা জন্যই এই ধরনের সংখ্যাগুলো বলা হচ্ছে। এইবার দর্শকদের কাছে আমি কয়েকটা পরিসংখ্যান একটু দেই, তাহলে দর্শক কিছুটা আন্দাজ করতে পারবে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের কনটেক্সটে এই ১৫২টা বিধানসভা কেন্দ্রের যদি ফলাফল আপনি দেখেন, তাহলে বিজেপি ৫৯টা কেন্দ্রে এগিয়েছিল এবং তৃণমূল কংগ্রেস ৯২তে এবং আদার্স একটি, অর্থাৎ ৫৯টা কেন্দ্রে বিজেপি, তৃণমূল কংগ্রেস ৯২টা এবং আদার্স একটি কেন্দ্রে এগিয়েছিল এই ১৫২টা কেন্দ্রে যে আজকে ভোট হলো। এবার ২০২৪ সালের লোকসভার নির্বাচনের নিরিখে যদি দেখি, তাহলে ১৫২টা কেন্দ্রের মধ্যে বিজেপি ৬৩টি কেন্দ্রে গিয়েছিল, অর্থাৎ বিধানসভার থেকে বিজেপির রেজাল্ট ভালো হয়েছিল। এবার তৃণমূল কংগ্রেস ৭৭টা, ওদের আসন কমে গেল। আর কংগ্রেস দল কিন্তু কংগ্রেস এবং লেফট মিলে ১২টা আসনে এখানে কিন্তু এগিয়েছিল। ফলে আপনারা বুঝতেই পারছেন যে বিধানসভার থেকে কিন্তু লোকসভার নির্বাচনের ফলাফলের নিরিখে যদি দেখি, এই ১৫২টা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ক্ষয় হয়েছিল এবং লেফট কংগ্রেস কিছুটা উত্থান ঘটেছিল এবং বিজেপিরও কিছুটা আসন বেড়েছিল, সেটা নিশ্চিত। এই ১৫২টা কেন্দ্র কোথায় আছে? উত্তরবঙ্গে ৫৪টা কেন্দ্র আছে আর জঙ্গলমহলে ৫৬টা কেন্দ্র আছে, এই ১১০টা কেন্দ্র যদি এই ১৫২টার মধ্যে দেখেন। এই ১১০টা কেন্দ্রে যে যতগুলো সমীক্ষা ফলাফল আমরা পেয়েছি, সেই ফলাফল বলছে যে এই ১৫২টা কেন্দ্রের মধ্যে গড় ফল দেখাচ্ছে ৮০টা কেন্দ্রে বিজেপি জিততে পারে। অর্থাৎ পরিষ্কার আজকের যে ফলাফল যদি আসে, যদি মানে ওপিনিয়ন পোলগুলো যদি সঠিক হয়, যতগুলো ওপিনিয়ন পোল আমরা এবিপি আনন্দের স্টুডিওতে অন্যদের দেখিয়েছি, সেগুলো যদি এভারেজ করি, তাহলে আমরা এভারেজ দেখতে পাচ্ছি যে মিনিমাম বিজেপি ৮০টার মতন আসনে এই ১৫২টা কেন্দ্রের মধ্যে জয়ী হতে পারে।
ফলে আপনারা বুঝতেই পারছেন। এবং একই সাথে কংগ্রেসকে দেওয়া হয়েছিল 6টা আসন এবং বামেদের দেওয়া হয়েছিল 3টে আসন, এই 9টা আসন। তাহলে 80-র সাথে 89টা আসন, আর বাদবাকি যে আসনগুলো আছে 11 আর 53, তার মানে 63টা আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের। সেই জায়গা থেকে প্রথম পর্যায়ের যে 152টা কেন্দ্রের ভোটাভুটি হলো, সেই ভোটাভুটিতে কিন্তু বিজেপির গড়ই। আমি আপনাদেরকে বলতে চাই যে এই ফেজিংটা হয়েছে, এই ফেজিংটা আমি মনে করি পলিটিক্যালি মানে মোটিভেটেড হয়েই করেছে। একেবারে মানে অমিত শাহর অফিস থেকেই করানো হয়েছে যে তৃণমূল কংগ্রেস বিজেপি যেই জায়গাগুলো শক্তিশালী, উত্তরবঙ্গে 54টা আসন, আর মানে ইয়েতে আপনার গিয়ে রার বাংলাতে যে বাকি আসনগুলো, যেগুলোকে আমরা জঙ্গলমহলে মূলত 156টা আসন আছে, সব মিলে 152টা যে আসন আছে, এই 152টা আসন মূলত বিজেপির প্রবল উপস্থিতি আছে। ফলে এই প্রথম পর্যায়ের ফেজিংটার মধ্যেই কিন্তু একটা পলিটিক্যাল মোটিভ ছিল, যেখানে বিজেপি শক্তিশালী, সেই জায়গাটা আগে ভোট করে নাও শান্তিপূর্ণভাবে, তার উপর ভিত্তি করে যে একটা ওয়েভ উঠবে সেটাকে দ্বিতীয় পর্যায়ে ব্যবহার করো। ফলে নরেন্দ্র মোদী প্রথম পর্যায়ের যে একটা বিজেপির ভালো ফল হতে পারে সেটাকে ইঙ্গিত করেই কিন্তু তিনি দ্বিতীয় পর্যায়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন। এবং দ্বিতীয় পর্যায়ে নরেন্দ্র মোদী অমিত শাহরা কিন্তু প্রভাবিত করতে চাইছেন ভোটারদের, দেখো উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে ভালো রেজাল্ট হচ্ছে, ফলে হে দক্ষিণবঙ্গের লোকরা অর্থাৎ 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান, তোমরাও কিন্তু বিজেপিকে ভোট দাও সরকার গঠনের জন্য। এটা চাপ তৈরি করার একটা উদ্যোগ। ফলে আজকের রেজাল্ট তাহলে কি দাঁড়ালো, যদি আপনি ওপিনিয়ন পোলগুলোকে যদি মানে কনসিডার করেন, তাহলে কিন্তু অবশ্যই 152টা আসনের মধ্যে বিজেপি এগিয়ে থাকার কথা, এবং 80টার উপরে আসন নিয়েই কিন্তু বিজেপির এগিয়ে থাকার কথা। একেবারে বিশ্বনাথ দা তার বিশ্লেষণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।